প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, প্রিভিয়াস ক্লাসে আমরা মৌলের পর্যায়বৃত্ত সম্পর্কে জেনেছিলাম, যেখানে আমরা পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব ধর্ম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এবং যোজ্যতা নিয়ে জেনেছিলাম। বলেছিলাম যে আমাদের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা যে পর্যায়বৃত্ত ধর্মসমূহ রয়েছে, এই তিনটা পর্যায়বৃত্ত ধর্ম আমরা পরবর্তী ক্লাসে পড়ব। এটি সেই ক্লাস লেকচার। আমরা আজকে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা নিয়ে জানবো। তো প্রথমে আমরা শুরু করব আয়নীকরণ শক্তি দ্বারা। তো চলো ক্লাস লেকচারটি শুরু করা যাক। আয়নীকরণ শক্তি কি? ধরো তোমার কাছে একটা পরমাণু রয়েছে, যেটা গ্যাসীয় অবস্থায়। অর্থাৎ আপাতত আমরা গ্যাসীয় অবস্থায় সোডিয়াম পরমাণু নিয়েছি। তো এই যে গ্যাসীয় অবস্থায় নিরপেক্ষ সোডিয়াম পরমাণুকে তুমি যদি একক ধনাত্মক গ্যাসীয় অবস্থায় সোডিয়াম আয়নে রূপান্তর করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে নিতে হবে। তাহলেই তো এনে প্লাস বা ক্যাটায়নটা আসবে, তাই তো? তাই তুমি যেটা করবে, একটা ইলেকট্রন সরিয়ে ফেলবে, তাই তো? তো এখানে কি করেছি? এখানে সিম্পলি যেটি করেছি সেটি নিরপেক্ষ গ্যাসীয় অবস্থায় সোডিয়াম পরমাণু থেকে একটি ইলেকট্রন বা ১ মোল ইলেকট্রন সরিয়ে তাকে একক ধনাত্মক গ্যাসীয় অবস্থায় রূপান্তর করলাম, তাই তো? অর্থাৎ আমরা এখানে সিম্পলি যেটা করলাম সেটা সোডিয়াম যে পরমাণু ছিল তার থেকে একটা ইলেকট্রন বের করে ফেললাম। তো এই যে বের করে ফেললে, তুমি যে এই যে সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন বের করে ফেললে, অর্থাৎ সোডিয়াম এখানে তার একটা ইলেকট্রন তোমাকে দিয়ে দিল বা পরিবেশে ছেড়ে দিল। তো পরিবেশ থেকেও তো সে কিছু না কিছু ব্যাক নিবে। তো এটাই তো রুল অফ নেচার, তাই না? কারো থেকে কিছু নিলে তাকে কিছু ব্যাক দিতে হয়। তো তুমি এখান থেকে সোডিয়াম থেকে পরমাণু থেকে একটা ইলেকট্রন নিয়ে নিয়েছো বা পরিবেশ নিয়ে নিয়েছে, তার মানে সেখানে পরিবেশ থেকে সোডিয়াম পরমাণুতে কিছু পরিমাণ শক্তি তোমাকে দিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে পরিবেশ থেকে কিছু পরিমাণ শক্তি তাকে দিতে হবে। আর আমরা তো জানি, যখন পরিবেশ থেকে কোনো কিছুতে এনার্জি দেওয়া হয় বা শক্তি দেওয়া হয়, সেটা হয় তাপ হারি প্রক্রিয়া, তাই তো? আর তাপ হারি প্রক্রিয়ার জন্য শক্তির পরিবর্তন বা এনথালপির পরিবর্তন বা ডেল্টা এইচটা সবসময় পজিটিভ আসে। তো এই ক্ষেত্রে যেহেতু বাইরে থেকে, অর্থাৎ পরিবেশ থেকে শক্তি দিয়ে একটা ইলেকট্রনকে পরমাণু থেকে বের করা হয়েছে, তাই এটা তাপ হারি প্রক্রিয়া, রাইট? তো সিম্পলি যদি এখানে সামারি হিসেবে বলতে চাই, আয়নীকরণ শক্তি কি? আয়নীকরণ শক্তি আসলে এটা দাঁড়াচ্ছে যে কোনো একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন বের করে ফেলতে তাতে যে পরিমাণ শক্তি দিতে হয়, সেটাই আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। তো এবার আসো বুকিশ ওয়েতে আমরা জিনিসটাকে সংজ্ঞায়িত করি, কারণ আয়নীকরণ শক্তি বা বিভবের সংজ্ঞাটা পরীক্ষাতে অনেক সময় জানতে চাওয়া হয়। সংজ্ঞাটি এরকম, দেখো এখানে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের ১ মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে, এই যে দেখো গ্যাসীয় অবস্থায় সোডিয়াম পরমাণুর ১ মোল বিচ্ছিন্ন নিরপেক্ষ পরমাণু থেকে আমরা কি করেছি? একটি করে ইলেকট্রন সরিয়ে নিয়েছি, তাই না? সরিয়ে কি করেছি? সরিয়ে তাকে গ্যাসীয় বিচ্ছিন্ন ১ মোল একক ধনাত্মক আয়নে পরিণত করলাম। এবং পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হলো, সে পরিমাণটাকেই বলা হয় আয়নীকরণ শক্তি। তো এখানে যেহেতু শক্তি সে পরিবেশ থেকে নিচ্ছে, তার মানে এটা একটা তাপহারী প্রক্রিয়া। তো সিম্পলি এটাই আসলে আয়নীকরণ শক্তি। তো এখন ধরো তুমি চাচ্ছ যে এই যে সোডিয়াম প্লাসটা উৎপন্ন হয়েছে, তার থেকে আরেকটা ইলেকট্রন সরাতে, আরেকটা ইলেকট্রন সরিয়ে তাকে Na2 প্লাসে কনভার্ট করতে। এখন আমার কোয়েশ্চেনটা এই যে প্রথম নিরপেক্ষ পরমাণুতে একটা ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি লেগেছে, সোডিয়াম প্লাস থেকে আরেকটা ইলেকট্রন সরাতে কি একই শক্তি লাগবে, নাকি বেশি লাগবে, নাকি কম লাগবে? অ্যান্সারটি যেটা সেটা এই ক্ষেত্রে, অর্থাৎ Na প্লাস থেকে Na2 প্লাস করতে শক্তি আরো বেশি লাগবে। কেন বেশি লাগবে জানো? এই যে এখানে Na থেকে তুমি যখন Na প্লাসে কনভার্ট করেছো, তখন দেখো, তখন সে কিন্তু অষ্টক পূর্ণ হয়ে গেছে। তার যে দ্বিতীয় কক্ষপথ রয়েছে, দ্বিতীয় কক্ষপথে তখন তার ৮টা ইলেকট্রন আছে। অর্থাৎ কাইন্ড অফ ব্যাপারটা এরকম। তো দেখো, সে যেহেতু অষ্টক পূর্ণ হয়ে গেছে Na প্লাসটা, তার মানে এখানে কি রয়েছে? এখানে তার স্থিতিশীলতা রয়েছে। আর এই স্থিতিশীলতা থেকে তুমি যদি আরেকটা ইলেকট্রন বের করতে চাও, এটা খুব বেশি ডিফিকাল্ট হবে। কেন খুব বেশি ডিফিকাল্ট হবে? কারণ সে অলরেডি স্টেবল অবস্থায় আছে। তাই দেখা যায় দ্বিতীয় আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলতে কি, এই যে দ্বিতীয় ইলেকট্রনটা বের করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, এই যে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, সেটা সবসময় প্রথম আয়নীকরণ শক্তি থেকে বেশি হয়ে থাকে। কেন বেশি হয়ে থাকে? কারণ প্রথম আয়নীকরণ শক্তির সময় আমরা কি করেছি? তাকে একটা ধনাত্মক চার্জে কনভার্ট করে ফেলেছি, তাই না? তখনই সে স্টেবল হয়ে গেছে। এই স্টেবল জিনিসটা থেকে আরেকটা ইলেকট্রন বের করে আনতে আমাদের অনেক বেশ বিপুল পরিমাণ শক্তি প্রয়োজন হয়। এই বিপুল পরিমাণ শক্তি আমরা সাধারণ অবস্থায় যোগান দিতে পারি না। তাই নরমালি Na প্লাস দেখা গেলেও Na2 প্লাসটা দেখা যায় না। বা বলা যায়, সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান কম হলেও দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা এক্সট্রিমলি হাই থাকে। তো সারমর্মটা প্রথম আয়নীকরণ বিভবের মান থেকে দ্বিতীয় আয়নীকরণ বিভবের মানটা সর্বদা বেশি হয়। তো পরীক্ষাতে অনেক সময় জানতে চাওয়া হয় যে দ্বিতীয় আয়নীকরণের সংজ্ঞাটা কি? তো দ্বিতীয় আয়নীকরণ সংজ্ঞাটা দেওয়াটা খুবই সিম্পল, যেটা সেটা দেখো এখানে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের ১ মোল একক ধনাত্মক আয়ন থেকে তার থেকে একটা ইলেকট্রন সরিয়ে
গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হয় দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তো এই তো গেল আয়নীকরণ শক্তির ব্যাপার-স্যাপার। এবার চলো আয়নীকরণ শক্তির যে পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক যে হচ্ছে ট্রেন্ড আছে সেটা একটু দেখে নিই। তো চলো প্রথমে গ্রুপ ভিত্তিক সম্পর্কটা দেখি। এখানে গ্রুপ 1 এর যে মৌলগুলো রয়েছে বা পরমাণুগুলো রয়েছে সেগুলোকে রাখা হয়েছে। প্রথমে আমরা দেখব যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কেমন পরিবর্তন হয়। সো এটা দেখার জন্য আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ১ নম্বর গ্রুপের লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামকে এক্সাম্পল হিসেবে নিলাম। তো দেখো ১ নম্বর গ্রুপের বা যেকোনো গ্রুপের আমরা যখনই উপর থেকে নিচে যাব তখন কি হবে? তখন শেল একটা করে বৃদ্ধি পায়। তাই তো? এটা কিন্তু আমরা আগেও দেখে এসেছি। অর্থাৎ পরমাণুর যে আকারটা আছে সেটা বৃদ্ধি পায়। তো পরমাণুর আকার যদি বৃদ্ধি পায় তার মানে কি নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রনের দূরত্বটা বাড়লো। সর্ববহিস্থ ইলেকট্রনের দূরত্ব বাড়া মানে কি? ইলেকট্রনটির উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কমে যাবে। তাতে করে যেটা হবে দেখো ইলেকট্রনটির উপর যেহেতু নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কম, নিউক্লিয়াসের আকর্ষণ বলটা যদি কম হয় তার মানে কম পরিমাণ শক্তি পেলেই সে হচ্ছে ওই ইলেকট্রনটাকে ছেড়ে দিবে। রাইট? অর্থাৎ ইলেকট্রনটিকে সরাতে আমার কি লাগবে? শক্তির পরিমাণটা কম লাগবে। আর আয়নীকরণ শক্তি কি ছিল? ইলেকট্রনটাকে সরাতে যে পরিমাণ শক্তি লাগে, তাই না? তো ইলেকট্রনটাকে সরাতে যেহেতু কম শক্তি লাগছে, তার মানে আয়নীকরণ শক্তির মানটাও কমে যাবে। তো এই জন্যই বলা হয় যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান বা আয়নীকরণ বিভবের মান কমতে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে হাইড্রোজেনের আয়নীকরণ থেকে লিথিয়ামের আয়নীকরণ বিভবের মানটা কম হবে, সোডিয়ামেরটা আরো কম হবে, পটাশিয়ামেরটা আরো কম হবে, এভাবে কমতে থাকবে। তাই আমরা বলতে পারি ১ নাম্বার গ্রুপের আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি হাইড্রোজেনের আর সবচাইতে কম ফ্রান্সিয়ামের। সো এটাই ছিল হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। এবার চলো পর্যায় ভিত্তিক সম্পর্কতে আমরা মুভ করি। তো এখানে উদাহরণস্বরূপ আমরা পর্যায় ৩ এর পরমাণুগুলোকে নিয়েছি। তো আমরা কিন্তু জানি পর্যায় সারণীর বাম থেকে যখনই আমরা ডানে মুভ করি তখন আমাদের জন্য কি হতো? তখন আমাদের পরমাণু যেগুলো আছে তাদের আকার ছোট হতে থাকতো। তাই না? কেন ছোট হতে থাকতো? এগুলোর এক্সাম্পলও কিন্তু আমরা পড়ে এসেছি। কারণ সেখানে হচ্ছে আকর্ষণ বলটা কি হতো? বেড়ে যেত। কেন আকর্ষণ বল বাড়তো? কারণ এখানে কি হতো? পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে একটা করে প্রোটন আর ইলেকট্রন বাড়তো। একটা করে প্রোটন আর ইলেকট্রন বাড়া মানে কি? চার্জ বাড়া, চার্জ বাড়া মানে কি? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বাড়া, স্থির বৈদ্যুতিক আকর্ষণ যদি বল যদি বেড়ে যায় তখন কি পরমাণুগুলো ছোট হয়ে যেত, তাই তো? তো ছোট হয়ে গেলে কি হয়? তাদের মাঝখানে আকর্ষণ বলটা বেশি থাকে। কেন? কারণ তাদের চার্জ বাড়লো, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা বেশি। তার মানে বলতে পারি পরমাণুর যে নিউক্লিয়াসটা আছে, বাইরের যে ইলেকট্রনগুলো আছে তাকে কি করে রাখছে? খুব শক্তভাবে বা স্ট্রংলি ধরে রাখছে, তাই না? তো এই ক্ষেত্রে তোমার ইলেকট্রন সরাতে কষ্ট বেশি হবে, রাইট? তো এই ক্ষেত্রে তোমার ইলেকট্রন সরাতে কষ্ট বেশি হবে বা শক্তি বেশি দিতে হবে। আর ইলেকট্রন সরাতে যদি শক্তি বেশি দিতে হয় তার মানে কি আয়নীকরণ শক্তির মানটাও বেড়ে যাবে, রাইট? অর্থাৎ আমরা বলতে পারি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। কেন? কারণ দেখো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি বাড়ে? একটা করে ইলেকট্রন প্রোটন বাড়ে অর্থাৎ চার্জ বাড়ে। চার্জ যদি বাড়ে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বাড়ে। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বাড়া মানে কি? তাদের মাঝখানে স্ট্রং বন্ড আছে। তাদের মাঝখানে স্ট্রংলি আকর্ষণ আছে। স্ট্রংলি আকর্ষণ থাকা মানে কি? ইলেকট্রন সরাতে শক্তি বেশি লাগবে। শক্তি বেশি লাগা মানেই হচ্ছে আয়নীকরণ শক্তির মানটা বেশি। তো এখান থেকে আমরা বলতে পারি এখানে সবচাইতে কম আয়নীকরণ বিভব বা শক্তির মান হবে সোডিয়ামের আর সবচাইতে বেশি হবে হচ্ছে আর্গনের। তো এগুলোই ছিল হচ্ছে আয়নীকরণ শক্তির পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক সম্পর্ক। বাট এখানে কিছু এক্সেপশন রয়েছে বা কিছু ব্যতিক্রম দেখা যায়। আর আমরা জানি কেমিস্ট্রি মানেই তো ব্যতিক্রম বা এক্সেপশন, তাই না? সো চলো একটু ব্যতিক্রমগুলো দেখে আসি। তো দেখো এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করি সেটা হচ্ছে দেখো এই পর্যায়টা দেখো। এই ২ নম্বর পর্যায়ে বেরিলিয়ামটা একটু বামে আছে আর বোরনটা আছে ডানে। তো এই হিসাবে আমরা যে একটু আগে বলে আসলাম যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ছে, তাই না? তাহলে এখানে দেখো একই পর্যায়ের বাম থেকে যখন ডানে যাবে বেরিলিয়াম থেকে বোরনের যে হচ্ছে আয়নীকরণ শক্তি সেটা বেশি হওয়া উচিত। অর্থাৎ বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি কম হওয়া উচিত। বাট বাস্তবে দেখা যায় বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। অন্যদিকে এইদিকে দেখো ৩ নাম্বার পর্যায়ে ম্যাগনেসিয়াম কি আছে? বামে রয়েছে, অ্যালুমিনিয়াম ডানে রয়েছে। তো অ্যালুমিনিয়ামের হচ্ছে আয়নীকরণ বিভবের মানটা বেশি হওয়া উচিত। বাট দেখা যায় ম্যাগনেসিয়ামের আয়নীকরণ বিভবটা বেশি। অন্যদিকে এখানে দেখো নাইট্রোজেন বামে আছে, অক্সিজেন ডানে আছে। তো অক্সিজেনের আয়নীকরণ বিভবের মাত্রা বেশি হওয়া উচিত, বাট দেখা যায় নাইট্রোজেনের বেশি। সিমিলার হতে ফসফরাস এবং সালফার যদি হিসাব করি, ফসফরাস কিসে আছে? ফসফরাস বামে আছে, সালফার ডানে আছে। আর আমরা জানি বাম থেকে ডানে যখন মুভ করবো আয়নীকরণ বিভবের মাত্রা বাড়বে অর্থাৎ সালফারের বেশি, বাট অ্যান্সারে দেখা যায় ফসফরাসের বেশি। অর্থাৎ এই চারটা এক্সেপশন এখানে আয়নীকরণ শক্তির এক্সেপশন। সো এগুলোর রিজন আমরা একটু এখন খুঁজবো যে কেনই হচ্ছে এই ব্যতিক্রমটা দেখা যায়। এই ব্যতিক্রমটার আসলে খুবই সুন্দর একটা অ্যান্সার আছে সেটা হচ্ছে হুন্ডের নীতি।
হুন্ডের নীতিটি কি? হুন্ডের নীতিটি হচ্ছে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালগুলো অধিক সুস্থির। তো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালগুলো অধিক সুস্থির বলতে কি বোঝাচ্ছে? দেখো, আমরা তো সবাই জানি S এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, P এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, D অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10। তার মানে S এর ক্ষেত্রে অর্ধপূর্ণ হচ্ছে 1 এবং পরিপূর্ণ হচ্ছে 2। P এর যেহেতু সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, তার মানে তার পরিপূর্ণ অবস্থা হচ্ছে P6 আর তার অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে P3, রাইট? এবং D এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10, তার মানে তার অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে D5। এই যে অরবিটালগুলো আছে, অর্থাৎ অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় যে অরবিটালটা থাকে সেই মৌলটা হচ্ছে অধিক সুস্থিত হয়। এটাই হচ্ছে হুন্ড বলে গেছে। সো এটা আমাদের সাথে আসলে কিভাবে রিলেটেড এই প্রবলেমের জন্য একটু খেয়াল করো। দেখো, এখানে বেরিলিয়ামের যে ইলেকট্রন আসক্তি, এখানে বেরিলিয়ামের যে আয়নীকরণ শক্তি সেটা বোরন থেকে কেন বেশি? দেখো, বেরিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস ওটা যদি খেয়াল করে দেখো, এখানে 1s2 2s2। ম্যাগনেসিয়ামের যে ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p6 3s2। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p3। অন্যদিকে এ পাশের গুলোর যদি হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এরকম কিছু একটা পাবো। তো এখন যদি একটু কম্পেয়ার করো, দেখো বেরিলিয়াম আর বোরনের সাথে যদি কম্পেয়ার করো, দেখো বেরিলিয়ামে আছে পরিপূর্ণ s অরবিটাল, রাইট? বাট বোরনের ক্ষেত্রে দেখো এটা কিন্তু অর্ধপূর্ণও না, পরিপূর্ণও না, যে সর্বশেষ যে উপশক্তি স্তরটা আছে। তাই যেটা হয়, বেরিলিয়ামের যে ইলেকট্রন বেরিলিয়ামের যে আয়নীকরণ শক্তি সেটা বোরন থেকে বেশি হয়। যদিও হচ্ছে পর্যায়ে দেখো বেরিলিয়াম বামে আছে, বোরন ডানে আছে, বোরনের বেশি হওয়ার কথা। বাট হুন্ডের নীতি অনুযায়ী অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালগুলো অধিক সুস্থিত হওয়াতে বেরিলিয়ামের হচ্ছে আয়নীকরণ শক্তি বোরন থেকে বেশি হয়। সেম কনসেপ্টটি খাটে হচ্ছে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও। দেখো, ম্যাগনেসিয়াম কোথায়? বামে আছে। অ্যালুমিনিয়াম কোথায়? ডানে আছে। তো অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা, বাট হচ্ছে ম্যাগনেসিয়ামের বেশি। কেন? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো তার যে এস অরবিটালটা এটা কি পরিপূর্ণ, বাট অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো 3p-টা পরিপূর্ণ না বা অর্ধপূর্ণও না। তাই অন্যদিকে নাইট্রোজেনটা যদি খেয়াল করে দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রেও তার যে উপশক্তি স্তর, সর্বশেষ উপশক্তি স্তর সেটা হচ্ছে 2p3, যেটা হচ্ছে অর্ধপূর্ণ। বাট অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2p4, যেটা হচ্ছে অর্ধপূর্ণ না, পরিপূর্ণ না। আর হুন্ডের নীতি অনুযায়ী তো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালগুলো অধিক সুস্থির, তাই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন থেকে বেশি হয়। অন্যদিকে ফসফরাস থেকে সালফারের কেন বেশি? সেম কনসেপ্ট। দেখো, এখানে তার যে হচ্ছে ফসফরাসের যে হচ্ছে লাস্ট উপশক্তি স্তর, সেখানে কি আছে? অর্ধপূর্ণ অরবিটাল আছে। বাট সালফারের ক্ষেত্রে সেটা অর্ধপূর্ণ না, পরিপূর্ণ না। তাই এই এক্সেপশনগুলা বা ব্যতিক্রমগুলা দেখা যায়। আশা করি বুঝতে পেরেছ। সো এভাবেই হচ্ছে আমাদের যে আয়নীকরণ শক্তির কনসেপ্টটা ছিল সেটা শেষ হয়ে গেছে। এখন আমরা মুভ করব ইলেকট্রন আসক্তিতে। ইলেকট্রন আসক্তি সিম্পলি হচ্ছে কোনো একটা মৌলতে তুমি যদি চাও যে ইলেকট্রন প্রবেশ করাবে, তাতে করে সে যেটা করে সেই ইলেকট্রনটাকে নিয়ে পরিবেশে কিছু পরিমাণ শক্তি বের করে দেয়। তো এই যে কোনো একটা পরমাণু ইলেকট্রন নিয়ে পরিবেশে শক্তি ছেড়ে দিল, সেই যে ব্যাপারটি, এটাই হচ্ছে সিম্পলি ইলেকট্রন আসক্তি। সো একটু চলো বুকিশ হয়ে জিনিসটা এক্সপ্লেইন করি। ধরো তোমার কাছে গ্যাসীয় অবস্থায় নিরপেক্ষ পরমাণু ফ্লোরিন আছে। তো তুমি চাচ্ছ তাতে একটা ইলেকট্রন যোগ করতে। দেখো, আয়নীকরণ শক্তিতে কি করেছি? আয়নীকরণ শক্তিতে কিন্তু আমরা হচ্ছে ইলেকট্রন বের করেছি, অর্থাৎ ক্যাটায়নে রূপান্তর করেছি পরমাণুটাকে। বাট ইলেকট্রন আসক্তিতে কি করেছি? তাকে ইলেকট্রন দিচ্ছি, মানে হচ্ছে সে ইলেকট্রন গ্রহণ করছে। বাট আয়নীকরণ শক্তিতে পরমাণু কিন্তু ইলেকট্রন ছেড়ে দিয়েছে। দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, ম্যাচ আপ করা যাবে না। তো দেখো, এখানে কি করলাম? গ্যাসীয় অবস্থায় যে একক নিরপেক্ষ পরমাণু, তাকে হচ্ছে আমরা একটা ইলেকট্রন তার সাথে যোগ করে তাকে কি করলাম? অ্যানায়নে রূপান্তর করলাম। কি অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। অর্থাৎ এখানে কি করলাম? এখানে বাইরে থেকে তাকে আমরা ইলেকট্রন, এই যে অসীম থেকে এখানে একটা ইলেকট্রন তাকে আমরা দিচ্ছি, রাইট? সো সে যেহেতু ইলেকট্রন নিচ্ছে, সে অবশ্যই কিছু না কিছু ব্যাক পরিবেশকে দিবে। সে ইলেকট্রন নিয়ে পরিবেশের শক্তি ছেড়ে দেয়। সে যেহেতু বাইরে পরিবেশের শক্তি ছেড়ে দিল, আমরা জানি কোনো একটা সিস্টেম থেকে যখন বাইরে শক্তি চলে যায় তখন তাকে বলা হয় তাপ উৎপাদী প্রক্রিয়া। আর তাপ উৎপাদী প্রক্রিয়াতে ডেল্টা এইচ এর মান বা এনথালপির যে পরিবর্তন সেটা হয়ে থাকে নেগেটিভ, রাইট? তো আমরা আয়নীকরণ শক্তি পড়ে এসেছিলাম তাপ হারি প্রক্রিয়া, আর ইলেকট্রন আসক্তি কি দাঁড়াচ্ছে? তাপ উৎপাদী প্রক্রিয়া, রাইট? তো এই ক্ষেত্রে এই যে প্রসেসটা, অর্থাৎ এই যে ইলেকট্রনটা গ্রহণ করতে তার যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে, তাকেই বলা হয় আসলে ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? যে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের এক মোল বিচ্ছিন্ন পরমাণুতে এক মোল ইলেকট্রন যুক্ত করে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়। আর এটা হচ্ছে একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। তো দেখো, সংজ্ঞাটা কিন্তু অনেক ডিফিকাল্ট, বাট এই জিনিসটা মনে রাখলে, বিক্রিয়াটা মনে রাখলে তোমরা কিন্তু খুব ইজিলি
জিনিসটাকে এক্সপ্লেইন করতে পারি কিরকম? দেখো এই যে এখানে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের ১ মোল বিচ্ছিন্ন পরমাণুতে একটি করে ইলেকট্রন যোগ করে গ্যাসীয় বিচ্ছিন্ন ১ মোল একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর এই প্রক্রিয়াটা একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। সো তোমরা এই লাইনটা যদি একটু মনে রাখো তাহলেই কিন্তু তোমরা ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এরকম ডিফিকাল্ট সংজ্ঞাগুলো অ্যান্সার করতে পারবে, রাইট? সো এখন চলো আরেকটা জিনিস একটু দেখে নেই। দেখো ইলেকট্রন আসক্তিকে আমরা নরমালি ই অফ এ দিয়ে প্রকাশ করি। তো এই যে ইলেকট্রন আসক্তির মান সেটা কিন্তু আপাতত আমাদের নেগেটিভ এসেছে, তাই তো? সো ইলেকট্রন আসক্তির মান আসলে দেখা যায় ৩ ধরনের হতে পারে। আয়নীকরণ শক্তির মান কিন্তু সবসময় হচ্ছে পজিটিভ আসে, অর্থাৎ সে হচ্ছে তাপহারী প্রক্রিয়া। বাট ইলেকট্রন আসক্তির মান মেইনলি ৩ ধরনের আসতে পারে। মোস্টলি বা বেশিরভাগ টাইমেই হচ্ছে ঋণাত্মক এসে থাকে বা তাপ উৎপাদী প্রক্রিয়া হয়, বাট কিছু এক্সেপশনও দেখা যায়। কখন দেখো, যখন হচ্ছে তোমার অপূর্ণ পি অরবিটাল বিশিষ্ট মৌল থাকবে, যেমন হ্যালোজেন থাকবে, তখন আসলে এই যে ইলেকট্রন আসক্তির মানটা অনেক বেশি ঋণাত্মক হয়। বাট যখন হচ্ছে এস ব্লক মৌল থাকে, এস ব্লক মৌলসমূহের জন্য এই যে মানটি রয়েছে, এই মানটা আসলে একটু কম ঋণাত্মক হয়। অর্থাৎ ইলেকট্রন আসক্তি তাদের একটু কম থাকে। স্বাভাবিক না? এস ব্লক মৌলগুলো হচ্ছে ধাতু, তাদের ইলেকট্রন আসক্তি কম। তাই তো হচ্ছে কম ঋণাত্মক। অন্যদিকে হ্যালোজেন যেটা আছে তাদের হচ্ছে ইলেকট্রন আসক্তি অনেক বেশি থাকাতে তাদের হচ্ছে ইলেকট্রন আসক্তির মানটা বেশি ঋণাত্মক হয় বা বেশি থাকে বলা যেতে পারে। অন্যদিকে দেখো নোবেল গ্যাস যারা আছে, নোবেল গ্যাসের তো ইলেকট্রনের কোনো চাহিদাই থাকে না, তাই না? ইলেকট্রন আসক্তি তাদের থাকেই না। উল্টা তাদেরকে তুমি যদি ইলেকট্রন দিতে চাও, দেখা যাবে বাইরে থেকে ইলেকট্রন দিতে হবে তাদেরকে শক্তিও দিতে হবে। এতে করে প্রক্রিয়াটা হয়ে যায় তাপহারী প্রক্রিয়া। আর তখন যেটা হয়, তখন হচ্ছে এই যে মানটা, তড়িৎ ঋণাত্মকতার মানটা, দুঃখিত, আ ইলেকট্রন আসক্তির যে মানটা সেটা হয়ে যায় হচ্ছে ধনাত্মক। এখানে ভুল লিখা আছে। এখানে কম ঋণাত্মক লিখা আছে, এটা হবে ধনাত্মক। নোবেল গ্যাসের জন্য বা গ্রুপ নাম্বার ১৮ তে যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলোর জন্য ইলেকট্রন আসক্তির মানটা হয় হচ্ছে পজিটিভ। তো এই পার্টগুলো একটু মনে রাখবে। তো এবার চলো ইলেকট্রন আসক্তির যে পর্যায়ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক যে সম্পর্ক আছে সেটা একটু দেখে নিই। সো আবারও আমাদের ৩ নাম্বার পর্যায়কে টেনে আনলাম। তো দেখো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? খুবই সিম্পল। আমরা জানি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারগুলো কমতে থাকে। পরমাণুর আকার যদি কমে যায় তার মানে নিউক্লিয়াস থেকে সর্বশেষ ইলেকট্রনের যে দূরত্ব সেটা কমে যাবে, রাইট? যদি কমে যায় তাহলে যেটা হবে নিউক্লিয়াসটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন যেগুলো আছে বা নতুন করে আগত যে ইলেকট্রন আছে তাদেরকে ভালো করে টেনে ধরে রাখতে পারবে, রাইট? সো এতে করে ইলেকট্রন আসক্তির মানটা বেড়ে যায়। সো কি বললাম? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমতে থাকে। এগুলো তো আমরা আগেই দেখে এসেছি। তাতে নিউক্লিয়াস ইলেকট্রনের আকর্ষণটাও বেড়ে যাবে। আকার ছোট হওয়া মানে কি? নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কমে গেছে, তাই না? তাই নিউক্লিয়াস ইলেকট্রন আকর্ষণটা হচ্ছে বেড়ে যাবে। বেড়ে গেলে ইলেকট্রন আসক্তির মান কি কমবে নাকি বাড়বে? অবশ্যই আকর্ষণ যেহেতু নিউক্লিয়াসের ইলেকট্রনের প্রতি বেশি, তার মানে ইলেকট্রন আসক্তিও তার বেশি, রাইট? তো এখন যদি কোয়েশ্চেন করা হয় সোডিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি নাকি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি? তো অ্যান্সারটা অবশ্যই ক্লোরিন হবে, তাই তো? কারণ সোডিয়াম বামে রয়েছে, ক্লোরিন ডানে রয়েছে। আর আমরা জানি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। এবার আসো গ্রুপ ভিত্তিক সম্পর্ক। সো গ্রুপ ভিত্তিক সম্পর্কের জন্য আমরা যেটা করলাম হ্যালোজেনকে টেনে আনলাম। কেমন? তো হ্যালোজেনের ক্ষেত্রে বা যেকোনো গ্রুপের ক্ষেত্রে উপর থেকে যখন নিচে যাবে তখন দেখা যায় ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। কেন বাড়ে জানো? কারণ দেখো একই গ্রুপের তুমি যখন উপর থেকে নিচে যাচ্ছ তখন একটা করে শেল বাড়ছে। আর একটা করে শেল বাড়লে আমরা কি জানি? একটা করে শেল যখনই বাড়বে তখন নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রনের দূরত্বটা বেড়ে যাবে। দূরত্ব যদি ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের বেশি থাকে তাদের মাঝখানে আকর্ষণ বলটা কম কাজ করবে। আকর্ষণ বল যদি কম কাজ করে তখন যেটা হবে নতুন আগত ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা তো থাকবেই না। এতে করে ইলেকট্রন আসক্তি কি হয়ে যাবে? কমে যাবে, রাইট? সো সামারি হিসেবে বলতে পারি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে। তার মানে ইলেকট্রন আসক্তির মান সবচাইতে বেশি ফ্লোরিনের, দেন ক্লোরিনের, দেন ব্রোমিনের, দেন আয়োডিনের, এভাবে চলতে থাকবে, তাই না? বাট এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা, বাট ইলেকট্রন আসক্তি হয়েছে ক্লোরিনের বেশি। এটা এক্সেপশন শুধু, বাকি সবগুলো ঠিক আছে। তার মানে গ্রুপ নাম্বার 17 এ কি বললাম? এক্সেপশন একটাই, ফ্লোরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, বাকি সব ঠিক আছে। তাহলে 17 নম্বর গ্রুপে কার ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, দেন ফ্লোরিনের বেশি, দেন ব্রোমিনের, দেন আয়োডিন, দেন বাকি ২ টা। তো এখন যে এক্সেপশনের কথাটা বললাম, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন থেকে বেশি। এই এক্সেপশনের কারণটা আসলে কি? চলো এই রিজনটা একটু আমরা খুঁজে বের করি। আর আমাদের বোর্ড কোয়েশ্চেনে এই এক্সেপশনটাই সবচেয়ে বেশি আসে। তো কি যেন বের করব? ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিন থেকে বেশি কেন? তো এটার রিজন আসলে হচ্ছে তাদের যে
কাঠামোটা আছে বা গঠনটা আছে পরমাণুর সেখানেই হচ্ছে লুকায়িত আছে। কারণ একটু খেয়াল করো, দেখো ফ্লোরিনের যে সর্বশেষ শেলটা এটা কত নাম্বার শেল? ২ নাম্বার শেল। অন্যদিকে ক্লোরিনের যে সর্বশেষ শেলটা সেটা হচ্ছে ৩ নাম্বার শেল। সবসময় মনে রাখবে নতুন করে যে ইলেকট্রনটা যোগ করা হবে এটা কিন্তু বহিঃস্থ শেলে যোগ করা হবে। নতুন করে যে ইলেকট্রনটাকে তুমি পরমাণুতে এড করবে ইলেকট্রন আসক্তির সময় সেটা কিন্তু অবশ্যই সর্বশেষ শেলে। তো দেখো সর্বশেষ শেল ফ্লোরিনের ক্ষেত্রে ২ নাম্বার শেল আর অন্যদিকে ক্লোরিনের ক্ষেত্রে ৩ নাম্বার শেল, তাই তো? তো এই ক্ষেত্রে ২ নাম্বার শেলেও হচ্ছে ৭ টা ইলেকট্রন আছে ফ্লোরিনের, অন্যদিকে ক্লোরিনের ২ নাম্বার শেলে ৭ টা ইলেকট্রন আছে। তো এখন তুমি দেখো যে কোনখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি। দেখো ২ নাম্বার শেলটা সাইজে ছোট, ৩ নাম্বার শেলটা সাইজে বড়। কারণ আমরা জানি কক্ষপথ সংখ্যা যত বাড়ে তাদের ব্যাসার্ধ তত বাড়তে থাকে, তাই না? তো এখানে দেখো ২ নাম্বার কক্ষপথটা ছোট, ইলেকট্রন আছে ৭ টা। অন্যদিকে ৩ নাম্বার কক্ষপথটা অনেক বড় বাট ইলেকট্রন আছে ৭ টাই ইলেকট্রন আছে, তাই না? তো বলো তো কোথায় ইলেকট্রন ঘনত্ব বেশি? অবশ্যই এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি। কারণ ছোট জায়গায় অর্থাৎ ২ নাম্বার শেল ছোট, এখানে আছে ৭ টা ইলেকট্রন। তো এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি। বাট এখানে ক্লোরিনের বড় জায়গা ৩ নাম্বার শেল অনেক বড় একটা শেল। সেখানেও ইলেকট্রন আছে ৭ টা। তো অবশ্যই এখানে ইলেকট্রন ঘনত্ব কম। তো দেখো নতুন যে ইলেকট্রন আছে সে কি বেশি ঘনত্ব অর্থাৎ একটা ছোট্ট রুমে ১০ জন মানুষ আছে। ওই রুমে কি নতুন মানুষ যাবে? নাকি হচ্ছে একটা বড় রুমে ১০ জন মানুষ আছে, ওই রুমে মানুষ যাবে। অবশ্যই যে রুমটা বড় সেখানে মানুষ যদি ১০ জন থাকে মনে হবে যে মানুষ একটু কম আছে, মানুষের ঘনত্ব কম, তাই না? তো এইজন্য নতুন আগত ইলেকট্রনটা এখানে আসবে বাট ফ্লোরিনে যাবে না। কেন? কারণ ফ্লোরিনে ইলেকট্রনের ঘনত্ব বেশি। সেখানে ইলেকট্রন বিকর্ষণ বেশি হয়ে যাবে। বাট এখানে ইলেকট্রন বিকর্ষণ কম হবে ক্লোরিনের ক্ষেত্রে। কেন? কারণ এখানে অলরেডি হচ্ছে রুমটা অনেক বড় বা বলতে পারি কক্ষপথটা অনেক বড়। বাট তুলনামূলক ইলেকট্রন এখানে কম আছে মনে হবে, তাই না? এই ক্ষেত্রে বিকর্ষণটা হচ্ছে ইলেকট্রনটা একটু কম পাবে। তাই হচ্ছে ইলেকট্রনটা ক্লোরিনে যায়। অর্থাৎ আমরা বলতে পারি ফ্লোরিনে কেন যায় না? কারণ ফ্লোরিনে ইলেকট্রন ঘনত্বটা বেশি থাকাতে আগত ইলেকট্রনের প্রতি বিকর্ষণ বেশি হবে, রাইট? বাট এই ক্ষেত্রে ক্লোরিনে কি হয়? ক্লোরিনে হচ্ছে আগত ইলেকট্রনের প্রতি বিকর্ষণ কম হবে কারণ ইলেকট্রন ঘনত্বটা কম এখানে। সো এইখানে ফ্লোরিনের ক্ষেত্রে নতুন ইলেকট্রন সহজে আসতে পারবে না এখানে, বাট ক্লোরিনের ক্ষেত্রে নতুন ইলেকট্রন সহজে আসতে পারবে কারণ ইলেকট্রন ঘনত্ব কম হতে বিকর্ষণটা কম হবে। তাই হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিন থেকে বেশি হয়। তো এই ছিল ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিন থেকে বেশি কেন। আর এরই মাধ্যমে আমাদের যে ইলেকট্রন আসক্তির কনসেপ্টটি ছিল সেটাও শেষ হয়ে গেছে। এখন আমাদের সর্বশেষ যে কনসেপ্টটা তড়িৎ ঋণাত্মকতা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো তড়িৎ ঋণাত্মকতা কি সেটা বোঝার আগে একটু সমযোজী বন্ধন সম্পর্কে আমরা একটু রিকল করে নিয়ে আসি। সমযোজী বন্ধনে আমরা দেখে এসেছিলাম দুটি অধাতু কি করে, তারা হচ্ছে একটা বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে যেখানে হচ্ছে দুইটা ইলেকট্রন থাকে আসলে। দেখা যায় একটা ইলেকট্রন তার থেকে আসে, একটা ইলেকট্রন অপর পরমাণু থেকে আসে, তাই তো? অর্থাৎ সমযোজী বন্ধনে যেটা হয় তারা যে দুইটা ইলেকট্রন শেয়ার করে সেটা হচ্ছে দুই পরমাণু থেকে আসে, রাইট? তো এখন কোয়েশ্চেনটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কি। দেখো এখানে ইলেকট্রন দুইটা তারা সমানভাবে শেয়ার করতে চাইলেও বাট একটা পর্যায়ে দেখা যায় এই দুইটা ইলেকট্রন তারা সমানভাবে শেয়ার করে রাখতে পারে না। দেখা যায় একটা পর্যায়ে যে কোনো একটা পরমাণু তাদের নিজের দিকে ইলেকট্রনটা একটু বেশি টেনে নেয়। এই যে কোনো একটা শেয়ারকৃত সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা এটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তার মানে তড়িৎ ঋণাত্মকতা যার বেশি সে হচ্ছে ইলেকট্রন যুগলকে অর্থাৎ সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে টানবে বেশি। এটাই তড়িৎ ঋণাত্মকতা। তো এই ক্ষেত্রে যেহেতু কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে বেশি তাই কার্বন ইলেকট্রন যুগলকে সে নিজের দিকে টেনে নিয়েছে। তো এখন যদি আমরা তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দিতে চাই যেটি দিতে পারি সেটি হচ্ছে সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কোনো একটি পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো এবার চলো পর্যায় ভিত্তিক সম্পর্কটা দেখে নিই। সবসময় মনে রাখবে যেটা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তাদের কি হতো? তাদের আকারটা হচ্ছে আমরা জানি কমে যায়। তাদের আকার কমে গেলে নিউক্লিয়াস ইলেকট্রনের আকর্ষণটাও কি হয়ে যায়? বেড়ে যায়, রাইট? তো নিউক্লিয়াস ইলেকট্রনের আকর্ষণ যদি বেড়ে যায় তার মানে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি থাকবে, রাইট? এতে করে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে নাকি কমবে? অবশ্যই বেড়ে যাবে। এখানে ধরো সোডিয়াম এবং ক্লোরিনের তুমি চিন্তা করছো। তো দেখো সোডিয়াম এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে নাকি ক্লোরিনের বেশি হবে? দেখো সোডিয়াম কি বামে রয়েছে, ক্লোরিন কি ডানে রয়েছে। ডানে গেলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে? আকার হচ্ছে তার কমে যাবে। আকার কমে গেলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের আকর্ষণটা হচ্ছে অনেক বেশি বেড়ে যাবে। আর নিউক্লিয়াস ইলেকট্রনের আকর্ষণ বেশি বেড়ে যাওয়া মানে কি? ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের চাহিদা বেশি থাকবে। চাহিদা বেশি থাকা মানে কি? তড়িৎ ঋণাত্মকতাটা তার বেশি হবে। অর্থাৎ সোডিয়াম থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি বা বলতে পারি এখানে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়তে থাকবে। তো
তো এই তো ছিল পর্যায়ভিত্তিক সম্পর্ক। এবার চলো গ্রুপ ভিত্তিক সম্পর্কটাও দেখে আসি। ধরো একই পর্যায়ের অর্থাৎ এখানে গ্রুপ নাম্বার ১৭ তুমি উপর থেকে নিচে যাবে। একই পর্যায়ের উপর থেকে নিচে গেলে আবার সেম আগের কাহিনী যে শেল বেড়ে যাবে। শেল যদি বেড়ে যায় নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্থ ইলেকট্রনের দূরত্বও বেড়ে যাবে। নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্থ ইলেকট্রনের দূরত্ব বেড়ে যাওয়া মানে কি? ইলেকট্রনটির উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কমে যাবে। দূরত্ব বাড়লেই হচ্ছে আকর্ষণ কমে। এতে করে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে নাকি কমবে? যেহেতু নিউক্লিয়াসের সাথে যেহেতু ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটাই কমে গেছে, তার মানে ইলেকট্রন তার দরকার নাই নিউক্লিয়াসের, রাইট? তো তখন যেটা হয় তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। তো এর সাথেই হচ্ছে আমাদের এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ছিল, এই পর্যায়বৃত্ত ধর্মের সবগুলো কনসেপ্টই কাভার হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য।